হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? কে কোথা থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন? দেশের যে যে প্রান্ত থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন সবাইকে আজকের ক্লাসে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের এই দুপুর বেলা, দুপুর পেরিয়ে গিয়েছে, এটাকে আর্লি আফটারনুন বলা যায়। এই সময়ে যে আপনারা আমার সাথে যুক্ত হচ্ছেন এই ক্লাসে, তো সবাইকে ধন্যবাদ। এবং আজকের ক্লাস ইনশাল্লাহ বাংলা সাহিত্যের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করা হবে। রিটেনের প্রস্তুতির জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ সেই টপিক নিয়ে আলোচনা করা হবে। সবাই একটু কাইন্ডলি কমেন্ট করে জানান আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, বোর্ড স্পষ্ট দেখা যায় কিনা, এটা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। সবাই একটু আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শেরপুর থেকে, পাবনা থেকে, থ্যাংক ইউ। কে কোথা থেকে যুক্ত হচ্ছেন কাইন্ডলি একটু কমেন্ট করে জানাতে হবে। আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে আলোচনা করা হবে। সবাই কাইন্ডলি কমেন্ট করে জানান যে কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। প্লিজ কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। অল ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। ময়মনসিংহ থেকে, যশোর থেকে, পাবনা থেকে, থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট। তাহলে আর কথা নয়, আজকের ক্লাসের যে টপিকগুলো আসেন সেই টপিকগুলো আমরা তুলে নেই। আজকে লেকচার 17 হবে। প্রথম টপিকের নাম প্রতিবেদন। প্রথম টপিকের নাম হচ্ছে প্রতিবেদন। দ্বিতীয় টপিকের নাম হচ্ছে পত্র লিখন। তৃতীয় টপিকের নাম হচ্ছে কাল্পনিক সংলাপ। কাল্পনিক সংলাপ। আর চতুর্থ টপিকের নাম হচ্ছে গ্রন্থ সমালোচনা। গ্রন্থ সমালোচনা, এই হচ্ছে আজকের টপিক। সবাই একটু টপিকগুলো তুলে নিন। আপনারা জানেন যে এটা কত গুরুত্বপূর্ণ ক্লাস। যারা রিটেন পরীক্ষা দেবেন তাদের জানার কথা খুব ভালো মতো। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। প্রতিবেদন, পত্র লিখন, কাল্পনিক সংলাপ আর হচ্ছে গ্রন্থ সমালোচনা। সবাই একটু তুলে নেন, খুবই ইম্পর্টেন্ট টপিক। প্রতিবেদন, পত্র লিখন, কাল্পনিক সংলাপ আর হচ্ছে গ্রন্থ সমালোচনা। সবাই একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। বগুড়া থেকে অল ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। সবার এই টপিকগুলো লেখা হয়েছে কিনা, আমরা ক্লাস শুরু করতে পারি কিনা, সবাই একটু কাইন্ডলি কমেন্ট করে জানান যে সবার এই টপিকগুলো লেখা হয়েছে কিনা, আমরা ক্লাস শুরু করতে পারি কিনা আজকের ক্লাস। সবাই একটু কাইন্ডলি কমেন্ট করে জানাতে হবে। জি স্যার, শুরু করুন। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট। আসেন আজকের ক্লাসগুলো আমরা শুরু করি। প্রথম যে টপিক সেটা হচ্ছে প্রতিবেদন। প্রতিবেদন ডিয়ার স্টুডেন্ট, সবাই লিখবেন প্রতিবেদন। শব্দটির ইংরেজি প্রতিশব্দ রিপোর্ট। প্রতিবেদন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রিপোর্ট। লক্ষ্য করেন, প্রতিবেদন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রিপোর্ট। তাহলে প্রতিবেদন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রিপোর্ট। খুবই ইম্পর্টেন্ট একটি টপিক আলোচনা করছি। আপনারা জানেন যে প্রতিবেদন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রিপোর্ট। মনে রাখতে হবে, কোনো ঘটনা, কোনো ঘটনা সম্পর্কে বিশেষ ভাবে বিশ্লেষণ
করে কোনো সুনির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে কোনো ঘটনা সম্পর্কে বিশেষভাবে বিশ্লেষণ করে কোনো সুনির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে যে বিবরণ পেশ করা হয় তাকে প্রতিবেদন বলে। ডিয়ার স্টুডেন্ট, লক্ষ্য করেন খুবই ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আলোচনা করছি। দেখেন, কোনো ঘটনা সম্পর্কে বিশেষভাবে বিশ্লেষণ করে কোনো সুনির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে যে বিবরণ পেশ করা হয় তাকে প্রতিবেদন বলে। আবার বলছি যে কোনো ঘটনা সম্পর্কে বিশেষভাবে বিশ্লেষণ করে কোনো সুনির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে যে বিবরণ পেশ করা হয় তাকে প্রতিবেদন বলে। মূলত প্রতিবেদনের তিনটি অংশ থাকে। প্রতিবেদনের তিনটি অংশ থাকে, খুবই ইম্পর্টেন্ট তিনটি অংশ। নাম্বার 1, প্রারম্ভিক অংশ। নাম্বার 2, প্রধান অংশ। নাম্বার 3, পরিশিষ্ট। পরিশিষ্ট বা উপসংহার। আর এটাকে প্রারম্ভিক বা ভূমিকা বলা যেতে পারে, ভূমিকা। তাহলে ডিয়ার স্টুডেন্ট, একটু লক্ষ্য করেন, আমরা শিখলাম যে প্রতিবেদন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রিপোর্ট। কোনো ঘটনা সম্পর্কে বিশেষভাবে বিশ্লেষণ করে কোনো সুনির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে যে বিবরণ পেশ করা হয় তাকে প্রতিবেদন বলে। প্রতিবেদনের তিনটি অংশ থাকে, প্রারম্ভিক অংশ বা ভূমিকা, প্রধান অংশ, পরিশিষ্ট বা উপসংহার। সবাই একটু কথা বলতে হবে, এই সম্পর্কে সবার ধারণা ক্লিয়ার হয়েছে কিনা? এই সম্পর্কে সবার ধারণা ক্লিয়ার হয়েছে কিনা যে প্রতিবেদন কাকে বলে এবং প্রতিবেদনের কয়টি অংশ লিখতে হয়, সেই সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার হয়েছে কিনা? প্রতিবেদন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রিপোর্ট। কোনো ঘটনা সম্পর্কে বিশেষভাবে বিশ্লেষণ করে কোনো সুনির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে যে বিবরণ পেশ করা হয় তাকে প্রতিবেদন বলে। প্রতিবেদনের তিনটি অংশ থাকে, প্রারম্ভিক অংশ বা ভূমিকা, প্রধান অংশ, পরিশিষ্ট বা উপসংহার। ক্লিয়ার স্যার? ক্লিয়ার স্যার? ক্লিয়ার স্যার? জি স্যার, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট। এবার একটু আমরা সামনের দিকে যাব। একটি প্রতিবেদন তৈরি করতে হলে এই প্রতিবেদনের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। একটি প্রতিবেদন তৈরি করতে হলে প্রতিবেদনের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকবে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে প্রতিবেদনের যে বৈশিষ্ট্য থাকতে হবে কি কি, মানে একটি প্রতিবেদন যদি আপনি লিখতে যান তাহলে ওর মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে। লিখিত প্রতিবেদনের যে বৈশিষ্ট্যগুলো থাকে সেই বৈশিষ্ট্যগুলো কি কি? 1 নাম্বার, আপনার সুনির্দিষ্ট কাঠামো থাকতে হবে। সুনির্দিষ্ট কাঠামো থাকতে হবে। সুনির্দিষ্ট কাঠামো থাকতে হবে, অর্থাৎ একটি নির্দিষ্ট বিষয় থাকতে হবে। অর্থাৎ এখানে একটি নির্দিষ্ট বিষয় থাকতে হবে, নির্দিষ্ট বিষয়। সুনির্দিষ্ট কাঠামো মানে সুনির্দিষ্ট বিষয় আর কি থাকতে হবে। এবার 2 নাম্বার, লক্ষ্য করেন, ওই নির্দিষ্ট বিষয়ের উপরে আপনার সঠিক তথ্য দিতে হবে, সঠিক তথ্য লিখতে হবে, সঠিক তথ্য লিখতে হবে। কোনো ভুল বা বানোয়াট তথ্য উপাত্ত দেয়া যাবে না। তারপরে 3 নাম্বার হিসাবে আমরা লিখতে পারি যে ওই সম্পূর্ণতা থাকতে হবে, সম্পূর্ণতা থাকতে হবে, সম্পূর্ণতা থাকতে হবে।
অর্থাৎ আপনি একটি প্রতিবেদন শুরু করলেন, আপনি সমস্যাগুলো তুলে ধরলেন, তার প্রতিকার দেখালেন না, তাহলে কিন্তু হবে না। যেমন সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে হবে, তেমনি প্রতিকারের বিষয় নিয়েও আলোচনা করতে হবে। এবার 4 নাম্বার, সুস্পষ্টতা থাকতে হবে। 4 নাম্বার, সুস্পষ্টতা থাকতে হবে। সুস্পষ্টতা থাকতে হবে অর্থাৎ আপনি কোনো অস্পষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন না। যখন আলোচনা করবেন একদম সুস্পষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন এবং আলোচনাটা যাতে সম্পূর্ণতা লাভ করে সেই বিষয় নিয়ে আলোচনা করবেন। তাহলে লক্ষ্য করেন, সুনির্দিষ্ট কাঠামো বা নির্দিষ্ট বিষয় থাকতে হবে, সঠিক তথ্য লিখতে হবে, সম্পূর্ণতা থাকতে হবে, সুস্পষ্টতা থাকতে হবে। রচনার মতো বড় হবে না, সংক্ষিপ্ততা থাকতে হবে। সংক্ষিপ্ততা থাকতে হবে, একদম রচনার মতো বিশাল হবে না, সংক্ষেপে সাবলীল ভাষায় উপস্থাপন করতে হবে। 6 নাম্বার, আরে সরি 5 নাম্বার, এটা 5 আর এটা হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বারে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুন্দর উপস্থাপনা থাকতে হবে। সুন্দর উপস্থাপনা থাকতে হবে, উপস্থাপনা থাকতে হবে, সুন্দর উপস্থাপনা থাকতে হবে। 7 নাম্বার, সুপারিশ বা প্রতিকার থাকতে হবে। তাহলে ডিয়ার স্টুডেন্ট একটু লক্ষ্য করতে হবে, খুব ভালো মতো লক্ষ্য করেন। দেখেন যে একটি যদি প্রতিবেদন আপনি লিখতে যান, যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় প্রতিবেদন লিখতে হলে আপনার যে কোনো সুনির্দিষ্ট কাঠামো বা সুনির্দিষ্ট বিষয় নিয়ে লিখতে হবে, সঠিক তথ্য লিখতে হবে, সম্পূর্ণতা থাকতে হবে, এটা সম্পূর্ণ একটা বিষয় নিয়ে লিখতে হবে, সুস্পষ্টতা থাকতে হবে। হ্যাঁ, সংক্ষিপ্ত ভাবে লিখবেন, একেবারে রচনার মতো বিশাল লিখবেন না। সুন্দর উপস্থাপনা থাকতে হবে, সুপারিশ বা প্রতিকার থাকতে হবে। তাহলে লক্ষ্য করেন, একটি প্রতিবেদনের যখন লিখবেন তখন কিছু বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য রাখতে হবে প্রতিবেদন লেখার সময়। প্রতিবেদন লেখার সময় অবশ্যই সুনির্দিষ্ট কাঠামো বা সুনির্দিষ্ট বিষয় নিয়ে লিখবেন, অবশ্যই সঠিক সঠিক তথ্য উপস্থাপন করবেন সেখানে, এবং সম্পূর্ণতা থাকতে হবে লেখার মধ্যে। হ্যাঁ, সুস্পষ্ট বিষয় নিয়ে লিখতে হবে এবং লেখাটা বিশাল হবে না, এটা সংক্ষিপ্ত আকারে তুলে ধরতে হবে। সুন্দর উপস্থাপনা থাকতে হবে, ভাষাগত সাবল্য থাকতে হবে এবং প্রতিবেদনের শেষ দিকে সুপারিশ বা প্রতিকার সম্পর্কে আপনারই দিক নির্দেশ করতে হবে। তাহলে ডিয়ার স্টুডেন্ট লক্ষ্য করেন যে আমরা প্রতিবেদন সম্পর্কে জানলাম, প্রতিবেদনের বৈশিষ্ট্য কি কি হতে পারে সেই সম্পর্কে জানলাম। সবাই একটু বলতে হবে ক্লিয়ার কিনা। একদম পরিষ্কার স্যার, ক্লিয়ার স্যার, জি স্যার, ফকফকা স্যার, পানির মতো ক্লিয়ার স্যার। আচ্ছা, ভালো, আপনাদের লেখা দেখলে আমারই ভালো লাগে, থ্যাংক ইউ। ডিয়ার স্টুডেন্ট প্লিজ সবাই একটু জানান যে আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা, সবাই একটু জানান যে আপনারা ক্লিয়ার কিনা। একদম পরিষ্কার স্যার, ক্লিয়ার স্যার, একেবারে ক্লিয়ার স্যার, জি স্যার, জি স্যার, ক্লিয়ার স্যার, একেবারে ক্লিয়ার, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট, আপনারা যেভাবে ক্লিয়ার লেখেন আমার মনটাও ক্লিয়ার হয়ে যায়, ভালো লাগে। হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার শুনতে শুনতে। হ্যাঁ, ওই যে একটা অ্যাড ছিল আগে, ঝিলিক ঝিলিক, দেখো দেখো তোমরা দাঁতের ঝিলিক, ডেন্টনিক, ডেন্টনিক টুথ পাউডারের একটা অ্যাড দিত আগে, সেই অ্যাডের কথা মনে পড়ে যায় আপনাদের ক্লিয়ার ক্লিয়ার দেখে। দাঁতের উপরে গ্লেস মারে, গ্লেস চিকচিক করে ওঠে, তো এই ক্লিয়ারের কথা মনে পড়ে যায়। থ্যাংক ইউ। এবার আমরা দেখব যে প্রতিবেদন কি কি ধরনের হতে পারে, প্রতিবেদনের প্রকারভেদ। এবার আমরা দেখব প্রতিবেদনের প্রকারভেদ, যে কি কি ধরনের প্রতিবেদন হতে পারে, কি কি ধরনের প্রতিবেদন হতে পারে, প্রতিবেদনের প্রকারভেদ। প্রতিবেদন সাধারণত দুই ধরনের, দুই ধরনের হয়ে থাকে। প্রতিবেদন সাধারণত দুই ধরনের হয়ে থাকে, যথা এক, প্রতিবেদন সাধারণত দুই ধরনের হয়ে থাকে, যথা এক,
প্রশাসনিক প্রতিবেদন, প্রশাসনিক প্রতিবেদন বা দাপ্তরিক প্রতিবেদন, প্রশাসনিক প্রতিবেদন বা দাপ্তরিক প্রতিবেদন। আর হচ্ছে 2 মুক্ত বা সংবাদ প্রতিবেদন। 2 মুক্ত বা সংবাদ প্রতিবেদন। তাহলে ডিয়ার স্টুডেন্ট, একটু খুব ভালো মতো লক্ষ্য করো যে প্রতিবেদন সাধারণত 2 রকমের হয়ে থাকে। একটা হচ্ছে প্রশাসনিক প্রতিবেদন বা দাপ্তরিক প্রতিবেদন, আর একটা হচ্ছে মুক্ত বা সংবাদ প্রতিবেদন। মুক্ত বা সংবাদ প্রতিবেদন। তাহলে প্রতিবেদনের প্রকারভেদ 2 প্রকার। একটা হচ্ছে প্রশাসনিক প্রতিবেদন বা দাপ্তরিক প্রতিবেদন, আর হচ্ছে মুক্ত বা সংবাদ প্রতিবেদন। মুক্ত বা সংবাদ প্রতিবেদন। সবাই একটু কথা বলতে হবে, ক্লিয়ার কিনা, প্রতিবেদনের প্রকারভেদ ক্লিয়ার কিনা, সবাই প্রতিবেদন সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়েছে কিনা একটু কথা বলতে হবে। আমরা কয়েকটা উদাহরণ লিখি, যেমন পরিবেশ বিপর্যয়ের কারণ ও পরিণাম প্রসঙ্গে একটি সংবাদ প্রতিবেদন তৈরি করুন। যেমন আমরা দেখো একটি প্রতিবেদনের উদাহরণ, পরিবেশ বিপর্যয়ের কারণ ও প্রতিকার। পরিবেশ বিপর্যয়ের কারণ ও প্রতিকার প্রসঙ্গে একটি প্রতিবেদন, প্রসঙ্গে একটি সংবাদ প্রতিবেদন তৈরি করুন। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এটা হচ্ছে এই 2 নাম্বারটা, এই সংবাদ প্রতিবেদন চাচ্ছে। এই যে দেখেন সংবাদ প্রতিবেদন, এটা লিখেই দিয়েছে এখানে যে পরিবেশ বিপর্যয়ের কারণ এবং এর প্রতিকার সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করুন। স্বাভাবিকভাবেই আমি বলেছি যে প্রতিবেদন যখন শুরু হবে তখন তোমরা উপরে একটা শিরোনাম দিবা, উপরে একটা শিরোনাম দিবা, অর্থাৎ এই যে পরিবেশ বিপর্যয়ের কারণ ও প্রতিকার, এটা তোমরা দিবা। এই যে পরিবেশ বিপর্যয়ের কারণ ও প্রতিকার, এটা শিরোনাম দিয়ে দিবা। শিরোনাম দিয়ে প্রথমে হচ্ছে আমরা একটা ভূমিকা লিখবো, এখানে একটা ভূমিকা অংশ লিখবো। এই ভূমিকা ছোট্ট অংশ লিখে তারপরে হচ্ছে একেবারে পরিবেশ বিপর্যয়ের কারণগুলো তুলে ধরবো, কারণ কি কি, তারপরে প্রতিকার সম্পর্কে আমরা আলোচনা করব। প্রতিকার খুবই ইম্পর্টেন্ট। আর যেহেতু এটা পত্রিকায় লিখতে হবে, ভূমিকায় আমরা কোন পত্রিকার সম্পাদক বরাবর একটা আবেদন করব, বা নিচে একটা খাম দিয়ে দেব। যদি আমরা সম্পাদক বরাবর না করি তাহলে নিচে একটা খাম দেব। নিচে যদি একটা খাম দেই, ওই খামের উপরে যে আমার প্রতিবেদনটা কোথায় যাবে, কোথায় প্রকাশ করা হবে সেটা লিখব, যে কোনো একটা। তাহলে ডিয়ার স্টুডেন্ট, একটু লক্ষ্য করো সবাই, আমরা দেখলাম যে শেষমেশ আমরা কিন্তু এই খামের আগে একটা উপসংহার লিখব, উপসংহার। তাহলে আমরা জানলাম যে শিরোনাম লিখবো, শিরোনামের পরে ভূমিকা লিখবো, ভূমিকার পরে আমরা হচ্ছে হলো কারণ লিখবো, কারণের পরে আমরা প্রতিকার লিখবো, প্রতিকার। আর প্রতিকারের পরে আমরা উপসংহার লিখবো, উপসংহার লেখার পরে একটি খাম এঁকে দেব, প্রাপক ও প্রেরকের একটি খাম এঁকে দেখব। এই খামে হচ্ছে হলো আমার এই প্রতিবেদনটা কোথায় যাবে সেটা প্রকাশিত হবে। তাহলে প্রতিবেদন 2 ধরনের, প্রতিবেদন সাধারণত 2 ধরনের হয়ে থাকে, একটি প্রশাসনিক প্রতিবেদন বা দাপ্তরিক প্রতিবেদন, আর একটা মুক্ত বা সংবাদ প্রতিবেদন। পরিবেশ বিপর্যয়ের কারণ ও প্রতিকার সম্পর্কে বা প্রসঙ্গে একটি সংবাদ প্রতিবেদন তৈরি করুন। আমরা প্রথমে একটি শিরোনাম লিখব, পরিবেশ বিপর্যয়ের কারণ ও তার প্রতিকার, এরপরে ভূমিকা দিয়ে আলোচনা শুরু করব। তারপরে হচ্ছে হলো ভূমিকা কিন্তু লিখতে হবে না, কিন্তু মনে মনে থাকবে এই পয়েন্টগুলো কিন্তু উল্লেখ করতে হবে না, কিন্তু কি কি পয়েন্ট দিতে হবে সেটা মনে মনে রাখতে হবে। ভূমিকা সম্পর্কে আমরা ডিটেলস লিখবো, কিন্তু ভূমিকাটা পয়েন্ট দিয়ে লিখবো না।
তারপরে আমরা কারণ, একেবারে কি কি কারণে পরিবেশ বিপর্যয় হচ্ছে সেটার ডিটেলস তুলে ধরবো। তারপরে এর প্রতিকার কি কি হতে পারে সেই সম্পর্কে ডিটেলস আমরা লিখবো। তারপরে উপসংহার হিসাবে নিজের মন্তব্য সেখানে পেশ করব এবং শেষমেশ একটি খাম দেব। খাম দিয়ে খাম দিয়ে আমরা বোঝাবো যে এটা যে পত্রিকায় যাবে সেই পত্রিকার বরাবর ঠিকানা অনুযায়ী আমরা পাঠিয়ে দিব। এই হলো প্রতিবেদন লেখার নিয়ম। ডিয়ার স্টুডেন্ট, প্লিজ একটু কথা বলতে হবে যে এই যে প্রতিবেদন সম্পর্কে খাম না দিলে সমস্যা হবে কি স্যার? বইয়ে খাম দেখলাম না, সম্পাদক বরাবর যেটা আমি কিন্তু বলেছি, আপনি আমার কথা বুঝতে পারেন নাই। আমি কিন্তু বলেই দিয়েছি, প্রথমেই বলে দিয়েছি। হ্যাঁ, আপনি যদি আমার কথাটা বুঝতেন তাহলে কিন্তু আর এই সমস্যাটা হতো না। আমি কিন্তু বলেছি যে যদি সম্পাদক বরাবর, প্রথমে বরাবর সম্পাদক এই অংশটুকু লিখে নেওয়া হয় তাহলে খাম না দিলেও হবে, কিন্তু প্রথমে যদি বরাবর সম্পাদক না দেয়া হয় তাহলে শেষে খাম দিতে হবে, মাস্ট মাস্ট খাম দিতে হবে। আমি কি বুঝাইতে পারছি কথা? আর একটা কথা বলি যে প্রতিবেদন স্টাফ প্রতিবেদন হতে পারে, স্টাফ রিপোর্টার হতে পারে। সে স্টাফ রিপোর্টার হলেই যে সে ঢাকায় থাকবে এমন তো কোনো কথা নয়। স্টাফ রিপোর্টার তো চট্টগ্রামেও থাকতে পারে, বরগুনায়ও থাকতে পারে, যে কোনো জায়গা থেকে থাকতে পারে। তাহলে যেখানে সংবাদপত্রে প্রকাশের জন্য উল্লেখ করে দেওয়া হলো সাধারণ মানুষ চিঠি ছাড়া বা ইমেল ছাড়া বা অন্য কোনো মাধ্যম ছাড়া কিভাবে সংবাদপত্রে সরাসরি ওই প্রতিবেদনটা পাঠাবে? তাহলে পাঠানোর কোনো না কোনো মাধ্যম থাকতে হবে। একটা মাধ্যম হচ্ছে প্রথমে আপনি বরাবর সম্পাদক এটা লিখে দিলেন, নিজে হাতে গিয়ে জমা দিয়ে আসলেন, এটা বোঝালো। আর একটা কথা হচ্ছে যে বরাবর সম্পাদক লিখলেন না, তাহলে অবশ্যই খাম দিতে হবে। আপনি বরাবর সম্পাদকও লিখবেন না, খামও দেবেন না, তা কিন্তু হবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে, যে কোনো একটা দিতে হবে। এবার ক্লিয়ার হয়েছেন কিনা প্লিজ কথা বলেন। এবার ক্লিয়ার হয়েছেন কিনা সবাই একটু কথা বলেন। প্রতিবেদন সম্পর্কে ধারণা ক্লিয়ার কিনা প্লিজ কথা বলতে হবে। সবাইকে কথা বলতে হবে, প্রতিবেদন সম্পর্কে ধারণা ক্লিয়ার কিনা। ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে প্রতিবেদন যে কোনো ধরনের হতে পারে, ঠিক এই নিয়মটা ফলো করলে আপনারা লিখতে পারবেন। তাহলে আসেন আমরা একটু সামনের দিকে যাই। আমরা এটা থেকে বের হয়ে যাব, চলে যাব পত্রে। প্রতিবেদন নিয়ে আমরা আলোচনা করলাম, এবার আমরা পত্র। পত্র শব্দটি ইংরেজি লেটার। আচ্ছা, মনে রাখতে হবে যে পত্র শব্দটির অর্থ চিহ্ন বা স্মারক। পত্র শব্দটির অর্থ চিহ্ন বা স্মারক, এই কথাটা মনে রাখতে হবে যে পত্র শব্দটির অর্থ চিহ্ন বা স্মারক। তাহলে মনে রাখতে হবে যে ব্যক্তিগত খবরা, ব্যক্তিগত খবরা খবর, ব্যক্তিগত খবরা খবর, তারপরে দৈনন্দিন, দৈনন্দিন বিষয়াদি, ব্যক্তিগত খবরা খবর, দৈনন্দিন বিষয়াদি এবং বৈষয়িক কাজ কর্মের জন্য লিখিত বিবরণকে মূলত পত্র বলে। এটি মানব সভ্যতার যোগাযোগের আদি মাধ্যম, যোগাযোগের
আদি মাধ্যম। এটি মানব সভ্যতার যোগাযোগের আদি মাধ্যম। ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু লক্ষ্য করেন, খুবই ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আলোচনা করা হচ্ছে। সবাই দেখেন যে পত্র শব্দটির অর্থ চিহ্ন বা স্মারক, ব্যক্তিগত খবরাখবর, দৈনন্দিন বিষয়াদি এবং বৈষয়িক কাজকর্মের জন্য লিখিত বিবরণকে মূলত পত্র বলে। এটি মানব সভ্যতার যোগাযোগের আদি মাধ্যম। এটি মানব সভ্যতার যোগাযোগের আদি মাধ্যম। এটি মানব সভ্যতার যোগাযোগের আদি মাধ্যম। পত্র নানা রকম হতে পারে, যেমন যেমন খুবই ইম্পর্টেন্ট, দেখেন 1 নাম্বার ব্যক্তিগত পত্র। ব্যক্তিগত পত্র খুবই ইম্পর্টেন্ট, একটু লক্ষ্য করতে হবে। 2 নাম্বার আবেদন পত্র। আবেদন পত্র। 3 নাম্বার নিমন্ত্রণ পত্র। নিমন্ত্রণ পত্র। 4 নাম্বার পত্রিকায় প্রকাশের জন্য লিখিত পত্র। 5 নাম্বার ব্যবসায়িক পত্র। ব্যবসায়িক পত্র। 6 নাম্বার দলিল বা চুক্তিপত্র। দলিল ও চুক্তি পত্র। 7 নাম্বার অভিনন্দন পত্র। অভিনন্দন পত্র। 8 নাম্বার মানপত্র। 9 নাম্বার স্মারকলিপি। স্মারকলিপি ইত্যাদি। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমরা পত্রের প্রকারভেদ সম্পর্কে লিখলাম। খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন যে পত্র শব্দটির অর্থ হচ্ছে চিহ্ন বা স্মারক। মনে রাখতে হবে ব্যক্তিগত খবরাখবর, দৈনন্দিন বিষয়াদি এবং বৈষয়িক কাজকর্মের জন্য লিখিত বিবরণকে মূলত পত্র বলে। এটি মানব সভ্যতার যোগাযোগের আদি মাধ্যম। পত্র নানা রকম হতে পারে। ব্যক্তিগত পত্র, আবেদন পত্র, নিমন্ত্রণ পত্র, পত্রিকায় প্রকাশের জন্য লিখিত পত্র, ব্যবসায়িক পত্র, দলিল ও চুক্তিপত্র, অভিনন্দন পত্র, মানপত্র, স্মারকলিপি। সবাই একটু বোর্ডের দিকে লক্ষ্য করেন এবং কথা বলেন যে ক্লিয়ার কিনা। সবাই একটু বোর্ডের দিকে লক্ষ্য করেন এবং কথা বলেন যে ক্লিয়ার কিনা। সবাই একটু বোর্ডের দিকে লক্ষ্য করেন এবং কথা বলেন ক্লিয়ার কিনা। ব্যক্তিগত পত্র, আবেদন পত্র, নিমন্ত্রণ পত্র, পত্রিকায় প্রকাশের জন্য লিখিত পত্র, ব্যবসায়িক পত্র, দলিল পত্র, চুক্তিপত্র, অভিনন্দন পত্র, মানপত্র, স্মারকলিপি। ক্লিয়ার কিনা সবাই লিখতে হবে। সবাই লিখতে হবে যে আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা। ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, জি স্যার, ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট। আসেন আমরা একটু সামনের দিকে যাই। আমরা একটু সামনের দিকে যাব। ধরেন একটা চাকুরির আবেদন পত্র। চাকুরির আবেদন পত্র। এই চাকুরির আবেদন পত্র অবশ্যই লিখতে হলে প্রথমে এখানে তারিখ লিখতে হবে। তারিখ। তারিখ লেখার পরে অবশ্যই বরাবর বরাবর লিখতে হবে। বরাবর
পরিচালক হোক, প্রশাসক হোক, যাই হোক আপনি লিখতে হবে বরাবর পরিচালক বা প্রশাসক যাই লেখেন, হ্যাঁ এক্স ওয়াই জেড যাই লেখেন, বরাবর পরিচালক বা প্রশাসক যাই লেখেন, তারপরে সেই ঠিকানাটা লিখবেন এখানে, এই যে এই ব্যক্তির ঠিকানা বা কোম্পানির ঠিকানা বা যেখানে চাকরি করতে চান সেই ঠিকানা বা কোম্পানির ঠিকানা। তাহলে এটা হচ্ছে প্রথম অংশ। তারপরে আপনাকে লিখতে হবে বিষয়, বিষয় সম্পর্কে বিস্তারিত লিখতে হবে। এখানে বিষয়, বিষয়টা লিখবেন। তারপরে পত্রের যে গর্ভাঙ্ক, জনাব, হ্যাঁ আপনার নিকট আকুল আবেদন, এই যে জনাব লিখে তারপরে যে এখান থেকে শুরু করবেন যে আপনার নিকট আকুল আবেদন, এই যে আমি অমুক পত্রিকায় অমুক তারিখে আপনার এই বিজ্ঞপ্তি দেখতে পেলাম, তার জন্য আমি একটা আবেদন করছি। আবেদনের পরে তারপরে যে আপনার নাম লিখবেন, দুই আপনার একেবারে পিতার নাম, তারপরে তিন মাতার নাম, তারপরে হচ্ছে হলো চার স্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানা, চার স্থায়ী ঠিকানা। তারপরে 5 নম্বরে এসে আপনি বর্তমান ঠিকানা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানার পরে বর্তমান ঠিকানা। তারপরে হচ্ছে হলো জন্ম তারিখ, 6 নম্বরে জন্ম তারিখ, জন্ম তারিখ, এই জন্ম তারিখ লিখবেন। তারপরে 7 নম্বরে এসে জাতীয়তা, ধর্ম, জাতীয়তা। তারপরে 8 নম্বরে ধর্ম, তারপরে 9 নম্বরে শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে লিখতে হবে। তারপরে লেখার পরে আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে 10 নম্বরে, তো অভিজ্ঞতা দিতে হবে। ডিয়ার স্টুডেন্ট, এদিকে জায়গা নেই তাই আমি এখানে লিখছি 10 নম্বরে অভিজ্ঞতা সম্পর্কে লিখতে হবে। অভিজ্ঞতা, অভিজ্ঞতা এগুলো কিন্তু নিচে যাবে, তো এদিকে জায়গা নেই তাই আমি এখানে লিখলাম 10 নম্বরে অভিজ্ঞতা। তারপরে 11 নম্বরে গিয়ে আপনি বৈবাহিক অবস্থা, বৈবাহিক অবস্থা সম্পর্কে লিখবেন। তারপরে শেষে গিয়ে আপনার বিনীত দিয়ে আবার শেষ করবেন, যে বিনীত নিবেদক, বিনীত দিয়ে আবার শেষ করবেন। তারপরে হচ্ছে সংযুক্তি, কি কি আপনি সংযুক্ত করবেন সেগুলো যুক্ত করবেন, অর্থাৎ ফটোকপি কি কি যুক্ত করবেন এর সাথে সেগুলো যুক্ত করবেন। এগুলো যুক্ত করার পরে নিচে একটি খাম দিয়ে দেবেন যে পত্রটা কোথা থেকে কোথায় যাবে। এই ডিয়ার স্টুডেন্ট, লক্ষ্য করেন একটি চাকরির আবেদন পত্রের নমুনা এখানে দেওয়া হয়েছে। প্রথমে তারিখ, তারপরে বরাবর, তারপরে পরিচালক অথবা যা লিখতে হবে, ওখানে যে কোম্পানিতে করবেন সেই কোম্পানির পদটা লিখতে হবে, তারপরে সেই কোম্পানির ঠিকানাটা আপনাকে দিতে হবে, বিষয় লিখতে হবে জনাব, তারপরে কোন পত্রিকায় আপনি দেখেছেন ওটা দেখে আপনি যে আবেদন করতে চান, আপনি যে চাকরি করতে ইচ্ছুক সেই বিষয়টা এখানে তুলে ধরতে হবে। তারপরে আপনার বিস্তারিত বিবরণ, নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা একদম এসএসসি, এইচএসসি, তারপরে হচ্ছে অনার্স, মাস্টার্স। এখানে একটা ভুল করে মানুষ, আপনাদেরকে বলি, আপনারা এই যে ধরেন কথার কথা এসএসসি, তারপরে এইচএসসি, তারপরে হচ্ছে অনার্স, তারপরে মাস্টার্স, এমএ, যাই হোক, যদি এভাবে সিরিয়াল লেখেন লিখবেন কোনো সমস্যা নেই, অথবা যদি উল্টা করে লেখেন এমএ, তারপরে বিএ, তারপরে এইচএসসি, তারপরে এসএসসি, তাও অসুবিধা নেই, উল্টা করে লিখলেও অসুবিধা নেই। কিন্তু কেউ যে এভাবে উল্টা পাল্টা লিখবেন না, ধরেন আগে লিখলেন বিএ, তারপরে লিখলেন এসএসসি, তারপরে লিখলেন এমএ, তারপরে লিখলেন হচ্ছে এইচএসসি, এভাবে উল্টা পাল্টা করে লেখা যাবে না। হয় নিচের থেকে উপরে অথবা উপরের থেকে নিচে সাজিয়ে লিখবেন এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, অথবা মাস্টার্স, অনার্স, এইচএসসি, এসএসসি, এভাবে লিখবেন। তারপরে লেখার পরে অভিজ্ঞতা, বৈবাহিক অবস্থা, বিনীত নিবেদক, এই যে, তারপর সংযুক্তি, আপনি কি কি কাগজের ফটোকপি দিচ্ছেন, তারপরে ব্যাংক ড্রাফট দিচ্ছেন কিনা, তারপরে হচ্ছে সত্যায়িত কাগজ কয়টা দিয়েছেন, আপনার সার্টিফিকেটের কি কি কপি দিয়েছেন, মার্কশিটের কি কি কপি দিয়েছেন, সেগুলো নিচে লিখে দিতে হবে। এরপরে হচ্ছে একটি খাম দিতে হবে। অবশ্যই খামটা দেবেন এই কারণে যে আপনি যে কোম্পানিতে যে চিঠিটা পাঠাবেন সেই কোম্পানিতে চিঠি কি উড়ে উড়ে যাবে না, চিঠি খামের মাধ্যমে যাবে, আপনি অবশ্যই ডাক বিভাগের মাধ্যমে পাঠাবেন, এই আর কি ডিয়ার স্টুডেন্ট।
তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমরা চিঠি একটা নমুনা সম্পর্কে জানলাম। প্লিজ কথা বলতে হবে ক্লিয়ার কিনা, সবাইকে কথা বলতে হবে ক্লিয়ার কিনা, আমি যা বুঝিয়েছি ক্লিয়ার হয়েছেন কিনা, সবাই কথা বলেন ক্লিয়ার কিনা, সবাই কথা বলতে হবে ক্লিয়ার কিনা। ক্লিয়ার 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 হয়েছেন কিনা প্লিজ কাইন্ডলি কমেন্ট করে জানান যে আপনারা ক্লিয়ার কিনা। ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার 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 ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট, আপনারা ক্লিয়ার হয়েছেন, খুব ভালো লাগছে আমারও। এবার আসেন আমরা সামনের দিকে যাই। আমরা প্রতিবেদন শিখলাম, পত্র শিখলাম, এবার আমরা কাল্পনিক সংলাপ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আসেন একটু কাল্পনিক সংলাপের কাছে যাই, সবাই একটু কাল্পনিক সংলাপ নিয়ে আলোচনা করব আমরা। কাল্পনিক সংলাপ, কাল্পনিক সংলাপ খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা, কাল্পনিক সংলাপ। আচ্ছা, মনে রাখতে হবে যে সংলাপ শব্দটির অর্থ কথোপকথন, কথোপকথন। সংলাপ শব্দটির অর্থ হচ্ছে কথোপকথন। তাহলে যে কথোপকথন বা সংলাপ কল্পনার আশ্রয়ে রচিত হয় তাকে কাল্পনিক সংলাপ বলে। এটা খুব কঠিন জিনিস না, আমরা এসএসসি ইন্টারে থাকতে ওটা করে আসছি। বলা হয়, ইমাজিন ইউ আর রাজু অ্যান্ড ইউর ফ্রেন্ড ইজ মুহিম, নাও রাইট এ ডায়লগ অর কনভারসেশন অ্যাবাউট করোনা ভাইরাস। এই কথাগুলো কিন্তু আমরা লিখে আসছি কিন্তু, হ্যাঁ, ওই যে ডায়লগ অথবা কনভারসেশন, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা লিখে আসছি আগে। যে ইমাজিন, মনে করো, মনে করো, ইউ আর রহিম, তুমি হচ্ছে রহিম, ইউর ফ্রেন্ড ইজ করিম, তোমার বন্ধু হচ্ছে করিম, নাও রাইট অ্যাবাউট এ কনভারসেশন, নাও রাইট এ কনভারসেশন, এখন একটা কনভারসেশন লেখো অথবা ডায়লগ লেখো অ্যাবাউট করোনা ভাইরাস, করোনা ভাইরাস সম্পর্কে। যখন এই যে এই ধরনের ইমাজিন করতে বলে, কল্পনা করতে বলে, যখন আপনি রহিম না কিন্তু বলে দিচ্ছে ধরো তুমি রহিম, আপনার বন্ধু করিম না কিন্তু বলে দিচ্ছে ধরো তোমার বন্ধু করিম, তাহলে আপনার বন্ধু করিম ছিল না কিন্তু ধরতে হবে করিম, আপনি রহিম ছিলেন না কিন্তু ধরতে হবে রহিম। যখন এই ধরে নিয়ে কোনো কাজ করা হয়, নিশ্চয়ই ম্যাথ করেছেন, ধরি x সমান সমান এত, হ্যাঁ, এই যে ধরে নিয়ে যে কাজ করাটা হয় সেটাকে কাল্পনিক সংলাপ বলে। আশা করি বুঝতে পেরেছেন ডিয়ার স্টুডেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটি ব্যাপার নিয়ে আমরা আলোচনা করছি। আচ্ছা, কাল্পনিক সংলাপ লিখতে হলে কি কি বৈশিষ্ট্য থাকতে হয় বা কি কি বিষয় নিয়ে লিখতে হয়? কাল্পনিক সংলাপের বৈশিষ্ট্য, কাল্পনিক সংলাপের বৈশিষ্ট্য, কি কি বৈশিষ্ট্য থাকতে হয় বা কি কি বৈশিষ্ট্য লিখতে হয় কাল্পনিক সংলাপ লিখতে হলে? একটু লক্ষ্য করেন কাল্পনিক সংলাপের বৈশিষ্ট্য। কাল্পনিক সংলাপের বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানব। এক, কথোপকথনের ভাষা হবে সাবলীল,
শ্রুতি মধুর ও তথ্যপূর্ণ। তাহলে কথোপকথনের ভাষা হবে সাবলীল, শ্রুতিমধুর ও তথ্যপূর্ণ। সংলাপটি যুক্তি নিরিখে যুক্তির নিরিখে সাজাতে হবে। সংলাপটি যুক্তির নিরিখে সাজাতে হবে। সংলাপের প্রতিটি চরিত্রের কথোপকথনের যুক্তি, তথ্য ও তর্কের সমান সুযোগ দিতে হবে। 4 নাম্বার, অনর্থক কথা নিয়ন্ত্রণে রাখতে হবে। অনর্থক কথা নিয়ন্ত্রণে রাখতে হবে। 5 নাম্বার, সংলাপ দীর্ঘ না করে সংক্ষিপ্ত করতে হবে। 6 নাম্বার, প্রশ্ন অনুযায়ী প্রাসঙ্গিক ও তথ্যপূর্ণ আলোচনা করতে হবে। 7 নাম্বার, সংলাপ ব্যক্তির মর্যাদা মাফিক হতে হবে। 8 নাম্বার, স্থান, কাল, পাত্র ভেদে সংলাপ ভিন্ন হবে। স্থানকাল পাত্র ভেদে সংলাপ ভিন্ন হবে। স্থানকাল পাত্র ভেদে সংলাপ ভিন্ন হবে। নয় নাম্বার, প্রাসঙ্গিক ও শব্দ চয়নে প্রাঞ্জলতা থাকতে হবে। ডিয়ার স্টুডেন্ট, ওদিকে জায়গা নেই, তাই 9 নাম্বারটা আমি এখানে লিখে দিলাম। এবার একটু লক্ষ্য করেন, খুব ভালো মতো দেখেন, বোঝার চেষ্টা করেন যে সংলাপ শব্দটির অর্থ হচ্ছে কথোপকথন। যে কথোপকথন বা সংলাপ কল্পনার আশ্রয়ে রচিত হয় তাকে কাল্পনিক সংলাপ বলে।
কাল্পনিক সংলাপের বৈশিষ্ট্য: কথোপকথনের ভাষা হবে সাবলীল, শ্রুতিমধুর ও তথ্যপূর্ণ। মানে আপনি প্রথমেই এসে উল্টা পাল্টা কথা বলতে পারবেন না, কিন্তু ভাষা অবশ্যই তথ্যপূর্ণ, শ্রুতিমধুর হতে হবে। আপনি এসেই আপনার বন্ধু ভাই দেখেই বলে দিলেন যে এই বেটা বেকুব, কি খবর বল, কেমন আছিস, হ্যাঁ এই বেটা শয়তান দুষ্টু ফাজিল, কেমন আছিস বল, এরকম কথা তো আর সংলাপে বলা যাবে না। হ্যাঁ, আপনার বন্ধু হয় দেখি যা ইচ্ছা তাই সংলাপে লিখে দেবেন, তাহলে পরীক্ষার হলে কি হবে? গোল্লা গোল্লা পাবেন, এটাই তো স্বাভাবিক। এজন্য উল্টাপাল্টা জিনিস লেখা যাবে না, ভাষা হতে হবে সাবলীল, শ্রুতিমধুর। হ্যাঁ, তাই বলে আপনার বন্ধুর সাথে আপনি নিশ্চয়ই বসের সাথে যেমন কথা বলবেন, বন্ধুর সাথে নিশ্চয়ই তেমন কথা বলবেন না। অথবা আপনার সিনিয়র অফিসার, অথবা উচ্চ পদস্থ ব্যক্তি, অথবা আপনার বয়োজ্যেষ্ঠ যে ব্যক্তিগুলো, তাদের সাথে যেভাবে কথা বলবেন, নিশ্চয়ই আপনার বন্ধুর সাথে বা ছোট ভাইয়ের সাথে ঠিক তেমন আচরণ করবেন না। ছোট ভাইয়ের সাথে স্নেহ সুলভ ব্যবহার করতে হবে, বন্ধুর সাথে বন্ধুত্ব সুলভ ব্যবহার করতে হবে, বড়দের সাথে সম্মান সূচক ব্যবহার করতে হবে, এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে একদম নিয়মতান্ত্রিক, নিয়ম মাফিক কথাবার্তা বলতে হবে। যেখানে যে বাক্য প্রয়োজন সেখানে ঠিক সেই বাক্যের প্রয়োগ ঘটাতে হবে। এবার সংলাপটি যুক্তির নিরিখে সাজাতে হবে। হ্যাঁ, আপনি আন্দাজে কোনো বিষয় নিয়ে সংলাপ সাজাতে পারবেন না, সংলাপে অবশ্যই যুক্তির বিষয় থাকতে হবে। ধরেন একটি বিল্ডিং এ আগুন লাগলো, আপনি ঠাস করে বলে দিলেন যে আগুন লাগার কারণ হচ্ছে যে আহ, কথার কথা যে আহ, রাস্তায় সিগারেট খেয়ে ফেলে রেখেছিল, সেই সিগারেটের হলো আগুন থেকে 10 তলায় আগুন লেগেছে। রাস্তার যে সিগারেটের আগুন, সেই সিগারেটের আগুন থেকে 10 তলায় আগুন ধরতে পারে, এটা কিন্তু একটা অপ্রাসঙ্গিক বা অযৌক্তিক কথাবার্তা। হ্যাঁ, ঘরের মধ্যে সিগারেটের আগুন থেকে ধরতে পারে, কিন্তু রাস্তায় সিগারেট ফেলা ছিল, সেই সিগারেটের আগুন 20 তলা বিল্ডিং এ লেগেছে, উপরে লেগেছে, এটা তো হতে পারে না। এইভাবে উল্টাপাল্টা লেখা যাবে না। আর একটা কথা, যে আপনি সংলাপের ভিতরে, যেমন ধরেন যে আপনি বললেন যে অযৌক্তিক কথাবার্তা কিছু, যে মশা মারার জন্য আমরা কিছু কামান নিয়ে এসেছিলাম এবং কামান দিয়ে গুলি করে মশা মেরে ফেললাম। এই যে মশা মারতে কামান দাঙ্গা, এই ধরনের অযৌক্তিক কোনো বিষয় সংলাপের মধ্যে আনা যাবে না। আরো কথা আছে, ধরেন কথার কথা সংলাপ, যে আহ কথার কথা যে আপনি একটা বিষয় নিয়ে লিখছেন, ধরেন ছুটি ছুটি লাগবে, আপনার কোনো বিষয়ে ছুটি লাগবে। তো ছুটিটা এমন বিষয় নিয়ে চাইলেন যেটা হাস্যকর শোনা যায়। যেমন ধরেন আপনি চাইলেন যে আমাদের এলাকায় আজকে ড্যান্স প্রোগ্রাম আছে, সেই ড্যান্স প্রোগ্রামে আমি অংশগ্রহণ করবো, তাই আজকে আমাকে ছুটি দিন। এটা একেবারে অযৌক্তিক আর হাস্যকর ছুটি, এই জিনিসগুলো চাওয়া যাবে না, এটা বুঝতে হবে। আর একটা জিনিস হচ্ছে, একটু লক্ষ্য করেন, সংলাপের প্রতিটি চরিত্রের কথোপকথন যুক্তি, তথ্য ও তর্কের সমান সুযোগ দিতে হবে। রহিম শুধু বলেই যাচ্ছে, করিম শুধু হ্যাঁ জি আচ্ছা ঠিক আছে না। রহিম যতটুকু বলবে, করিমকে ততটুকু বলার সুযোগ দিতে হবে। এক পক্ষের কথা শুনতে হবে, আবার অন্য পক্ষকেও বলার সুযোগ দিতে হবে। এটা তথ্য, যুক্তি ও উপস্থাপন। শুধু রহিম করিমের অ্যান্সার দেবে তা না, রহিমও তার প্রশ্নগুলো করবে, তার যুক্তিগুলো উপস্থাপন করবে এবং তার প্রাসঙ্গিক কথাগুলো বলবে। উভয়কে যুক্তিতর্কের সুযোগ দিতে হবে, সমান সুযোগ। অনর্থক কথা নিয়ন্ত্রণে রাখতে হবে। এটা কিন্তু আবারও আসছে যে অনর্থক কথা বলা যাবে না। অনেকেই আছে যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বন্ধু কেমন আছিস, তোর খবর কি, তোর বাবার খবর কি, তোর মায়ের খবর কি, তোর খালার খবর কি, তোর ফুপুর খবর কি, তোর নানির খবর কি, এই 14 গোষ্ঠীর খবর জানতে জানতেই অনেকে সংলাপের 3 পৃষ্ঠা লাগিয়ে দেয়। এইসব খবরাখবর জানার সুযোগ নেই। প্রথমে আপনি আসসালামু আলাইকুম বা বন্ধু কেমন আছো, কি খবর, এগুলো এগুলো 1-2 লাইনে শেষ করে দিয়ে মূল প্রসঙ্গে ঢুকে যাবেন। প্রথমেই মূল প্রসঙ্গে ঢুকে যাবেন, এই জিনিসগুলো বুঝতে হবে। হ্যাঁ, সংলাপকে দীর্ঘ না করে সংক্ষিপ্ত করতে হবে। এই যে এই কথাই, যে অনেকে সালাম কালাম দিয়েই সংলাপ 3 পৃষ্ঠা লাগিয়ে দেয়। এই যে করোনা ভাইরাস, করোনা ভাইরাস কেন আসছে, কি কারণে আসছে, কোন দেশে উৎপত্তি, কিসের কারণে উৎপত্তি, হ্যাঁ সেটা আমাদের বাংলাদেশে কিভাবে আসলো, কোন দেশে প্রথম অ্যাটাক হয়েছিল, কত সালে ধরা খেয়েছিল, হ্যাঁ এই ডিটেলস তথ্য উপাত্তই শুধু দিলে হবে না। করোনা ভাইরাস প্রতিকারে আমরা কি কি ব্যবস্থা নিয়েছি, কোন দেশে টিকা আবিষ্কার প্রথমে হয়েছে, কোন দেশ বাংলাদেশকে টিকা দিয়েছে, সেই টিকাগুলো আমরা কি কিভাবে জনগণকে কাজে লাগিয়েছি, প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ, এখন বুস্টার ডোজ নেওয়া হচ্ছে, কিভাবে এটা নিলাম, এটা যে সরকারের একটা সফলতা। প্রথমে মানব জাতি ভয়ে শিউরে উঠেছিল যে করোনা ভাইরাসে মনে হয় মানব সভ্যতা শেষ হয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা যে মানুষ ঘরের বাইরে বের হতে পারে না,
সেই মানব জাতি কিভাবে করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে রুখে দাঁড়িয়েছে এবং আগের অবস্থায় স্বাভাবিক জীবনে আবার ফিরে যাচ্ছে, তার বিস্তারিত বর্ণনা একটা তথ্যপাত্রের মাধ্যমে তুলে ধরতে হবে সংলাপে। অনর্থক কথা নিয়ন্ত্রণে রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন, অনর্থক কথা নিয়ন্ত্রণে রাখতে হবে। আচ্ছা, এবার একটু লক্ষ্য করেন, পরে অনর্থক কথা নিয়ন্ত্রণ। এবার সংলাপ দীর্ঘ না করে সংক্ষিপ্তকরণ করতে হবে। তাহলে সংলাপটা দীর্ঘ করা যাবে না, অনেক বড় সংলাপ করে ফেললেন, এটা করা যাবে না। আর একটা জিনিস দেখেন যে প্রশ্ন অনুযায়ী প্রাসঙ্গিক তথ্য পূরণ আলোচনা করতে হবে। ছোটবেলায় আমরা গরুর রচনা শিখেছিলাম, তো আমি শিখে গিয়েছি গরুর রচনা, যে হলো ধরেন গরু একটি গৃহপালিত প্রাণী, গরুর সারা গায়ে লোম আছে, একটি লেজ আছে, চারটি পা আছে, দুইটি কান আছে, দুইটি চোখ আছে, তার দাঁত আছে, সে ঘাস খায়। হ্যাঁ, এই ধরনের জিনিস আমি শিখে গেলাম। কিন্তু পরীক্ষার হলে এসেছে যে বর্ষা ঋতু সম্পর্কে লিখো। তাহলে আমার তো কমন পড়ে নাই, আমি তখন বর্ষা ঋতু সম্পর্কে কিভাবে লিখবো? এই যে একটা জ্বালা হয়ে গেল, কিভাবে লেখা যায়? তখন আমি চিন্তা করলাম, বানিয়ে লিখলাম যে বর্ষাকাল একটি খুবই ভালো কাল, সুন্দর কাল। হ্যাঁ, তো বর্ষাকালে প্রকৃতিতে অনেক বৃষ্টি পড়ে, এই বৃষ্টিতে অনেক কচি কচি ঘাস জন্মায়, সেই ঘাস খায় গরু। এবার গরু একটি গৃহপালিত পশু, গরুর একটি লেজ আছে, চারটি পা আছে, দুইটি কান আছে, দুইটি চোখ আছে। এবার মানে ঘুরে ফিরে গরুর রচনা, এই ঘুরে ফিরে গরুর রচনা কিন্তু এখানে লেখা যাবে না। মনে রাখতে হবে যে প্রশ্ন অনুযায়ী প্রাসঙ্গিক ও তথ্যপূর্ণ আলোচনা করতে হবে। তারপর সংলাপ ব্যক্তির মর্যাদা মাফিক হতে হবে। ধরেন আপনি সেনাবাহিনীর জেনারেলের সাথে কথা বলছেন, আপনি একজন সাধারণ সৈনিক। এবার আপনি সংলাপের মধ্যে পদমর্যাদা না বুঝেই আপনি বললেন, কিরে তোর খবর কি দোস্ত, কি খবর? না, সব জায়গায় দোস্তগিরি চলে না, যার যার পদমর্যাদা ঠিক রাখতে হবে। একজন বীর মুক্তিযোদ্ধার সাথে সম্মানের সাথে কথা বলতে হবে, হোক না আপনার দাদু, হোক না আপনার নানু, যাই হোক একটু সম্মানের সাথে কথা বলতে হবে। আবার ছোট ভাইয়ের সাথে কথা বলতেছেন, তখন তো আবার বলবেন না নিশ্চয়ই, স্যার আপনি কেমন আছেন, কি খবর, কেমন আছেন, উপদেশ দেওয়ার সময় নিশ্চয়ই ওইভাবে দেবেন না। তো যাকে যার যেভাবে কথোপকথনের মধ্যে যাকে যেভাবে বলতে হবে ঠিক সেভাবে বলতে হবে। স্থান কাল পাত্র ভেদে সংলাপ ভিন্ন হতে পারে। হ্যাঁ, ভিন্ন হতে পারে। যদি নোয়াখালীর লোকের কথা হয়, নোয়াখালীর ভাষা, আঞ্চলিক ভাষা দুই একটা এসে গেলে ক্ষতি নেই। ফরিদপুরের লোকের কথা হয়, ফরিদপুরের আঞ্চলিক ভাষা এসে গেলে ক্ষতি নেই। এবং স্থান কাল পাত্র, যখন আপনি ডাক্তারদের সংলাপ হবে তখন নিশ্চয়ই ডাক্তারি বিদ্যার ভাষাগুলো আসবে, যখন আইনজীবীদের কথা হবে তখন আইনজীবীদের ভাষা আসবে, আইনজীবীদের ব্যবহৃত শব্দগুলো আসবে, যখন দুইজন প্রশাসনের লোকের কথা হবে তখন প্রশাসনিক শব্দগুলো আসবে, যখন নাটক সিনেমার লোকের কথা হবে তখন নাটক সিনেমার যে শব্দগুলো সেগুলো আসবে। অর্থাৎ স্থানকাল পাত্রভেদে সংলাপের এই জিনিসগুলো চেঞ্জ হবে। প্রাসঙ্গিক ও শব্দ চয়নে প্রাঞ্জলতা থাকতে হবে, এই কথাটা মনে রাখতে হবে। আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন যে প্রাঞ্জলতা হচ্ছে একটি রচনার মূল গুণ। প্রাঞ্জলতা কি? প্রাঞ্জলতা ধরেন আমি বললাম যে আহ মানে একই শব্দ মাছ, একই শব্দ মিন, মিন মানে মাছ। তাহলে মাছ ব্যবহার করলে সবাই বুঝবে, কিন্তু মিন ব্যবহার করলে কিন্তু সবাই বুঝবে না। তাই মিনটা ব্যবহার ছেড়ে দিয়ে মাছটাই ব্যবহার করা উচিত। যে শব্দ সবাই বোঝে সেই শব্দ ব্যবহার করাকেই প্রাঞ্জলতা বলে। আশা করছি সবাই বুঝেছেন। তাহলে আমরা সংলাপ সম্পর্কে একটা ডিটেলস ধারণা নিলাম। স্যার, আবেদনপত্র কি এক পেজে শেষ করতে হয়? না না না, আবেদনপত্র এক পেজে শেষ করতে হয় এটা কে বলেছে? আবেদনপত্র, দেখেন ডিয়ার স্টুডেন্ট, আবেদনপত্র বাম পাশের পেজ থেকে শুরু করে ডান পাশের পেজে, অর্থাৎ 2 পেজে আপনি শেষ করতে পারেন। তবে ডান পাশের পেজে শুরু করলে পৃষ্ঠা উল্টিয়ে অন্য পেজে যাবেন না, এই আর কি। আপনি 2 পৃষ্ঠায় লিখতে পারেন, অর্থাৎ বাম পাশের পেজে শুরু করে ডান পাশের পেজ পর্যন্ত আপনি লিখতে পারেন। বাম পাশের পেজে শুরু করে ডান পাশের পেজ পর্যন্ত লিখতে পারেন। স্যার কি এটা, বিষয় লেখার পর কমা দাড়ি বা কিছু দেওয়ার কি কোনো প্রয়োজন আছে? বিষয় লেখার পর 2টি ফোঁটা দেবেন, 2টি ফোঁটা দেবেন, সেমিকোলন, সেমিকোলন দিয়ে দেবেন, অথবা একটা হাইফেন দেবেন, ছোট্ট একটা দাগ দেবেন, এই আর কি। অথবা ড্যাশ দেবেন, বড় করে দাগ দেবেন, কোনো অসুবিধা নেই, এইসবে কোনো ব্যাপার না। ঠিক আছে, আপনার লেখা ঠিক থাকলে মার্ক পাবেনই, ছোটখাটো ভুল সাধারণত দেখা হয় না। ক্লিয়ার কিনা? সংলাপ সম্পর্কে ধারণা আপনাদের ক্লিয়ার কিনা? সবাই একটু কথা বলেন।
সংলাপ সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার কিনা সবাই একটু কথা বলেন। কাল্পনিক সংলাপ সম্পর্কে ধারণা ক্লিয়ার কিনা আপনারা একটু কথা বলেন। স্যার আবেদনপত্র কি এক পেজে শেষ করতে হবে? আমি কিন্তু বলেছি, এই মাত্রই বলেছি যে আবেদনপত্র এক পেজে শেষ করতে হয় না। আবেদনপত্র সাধারণত লক্ষ্য করেন যে এই যে একটা পৃষ্ঠা, ধরেন কনফিডেন্সের যে সিলেবাস, এই সিলেবাস দিয়ে আপনাদের বোঝাই। ধরেন এই যে সিলেবাসের পৃষ্ঠা, হ্যাঁ, সিলেবাসের পৃষ্ঠাটা যখন আমি খুলি, এই যে দেখেন, ধরেন এই সিলেবাসের এই যে পৃষ্ঠা, এখানে এই এক পৃষ্ঠা, এই এক পৃষ্ঠা। আপনি এই পৃষ্ঠায় প্রতিবেদন লেখা শুরু করে এই পৃষ্ঠায় শেষ পর্যন্ত লিখতে পারবেন। কিন্তু যদি এই পৃষ্ঠায় শুরু করেন তাহলে পৃষ্ঠা উল্টিয়ে ওই পাশে যেতে পারবেন না, এটা মনে রাখবেন। অর্থাৎ আপনি সাধারণত ছোট খাতা থাকে, এই জন্য আবেদন বা প্রতিবেদন গুলো এক পেজে লেখা যায় না। আপনি এই পেজে শুরু করে এই পেজে লিখে শেষ করে দিতে পারবেন, এই আর কি। অর্থাৎ বাম পাশের পেজে শুরু করে ডান পাশের পেজে লিখে ফেলতে পারবেন। ক্লিয়ার কিনা সবাই লিখতে হবে। ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, জি স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট। আমরা এখন আমাদের শেষ বিষয়ে চলে যাব। শেষ বিষয়টি হলো গ্রন্থ সমালোচনা। গ্রন্থ সমালোচনা। গ্রন্থ সমালোচনা, কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ সমালোচনাও আপনাদের লিখে দেব, যেগুলো আসার মতো আসতে পারে সেগুলো সম্পর্কে আপনাদের লিখে দেব। এবার গ্রন্থ সমালোচনা নিয়ে একটু আলোচনা করি, সবাই একটু লক্ষ্য করেন। গ্রন্থ সমালোচনা, গ্রন্থ সমালোচনা। গ্রন্থ সমালোচনা, গ্রন্থ সমালোচনা। গ্রন্থ সমালোচনা। আচ্ছা, সমালোচনা শব্দের অর্থ ত্রুটি, বিচ্যুতি, ত্রুটি বিচ্যুতি সহ আলোচনা। সমালোচনা শব্দের অর্থ ত্রুটি বিচ্যুতি সহ আলোচনা। গ্রন্থ সমালোচনা, গ্রন্থ সমালোচনা সৃষ্টি হয়েছে মূলত সাহিত্য সমালোচনা থেকে। আর সাহিত্য সমালোচনা সৃষ্টি হয়েছে কাব্য সমালোচনা থেকে। পৃথিবীতে প্রথম কাব্য সমালোচনা করেন অ্যারিস্টটল তার দি পোয়েটিক্স নামক গ্রন্থে।
তাহলে গ্রন্থ সমালোচনা সৃষ্টি হয়েছে মূলত সাহিত্য সমালোচনা থেকে, আর সাহিত্য সমালোচনা সৃষ্টি হয়েছে কাব্য সমালোচনা থেকে। পৃথিবীতে প্রথম কাব্য সমালোচনা করেন অ্যারিস্টটল তার দি পোয়েটিক্স নামক গ্রন্থে। তাহলে কোন গ্রন্থের উৎকর্ষ উৎকর্ষ ও অপকর্ষ, কোন গ্রন্থের উৎকর্ষ ও অপকর্ষ সম্পর্কে সাবলীল তথ্য উপস্থাপন করে বিশেষভাবে বিশ্লেষণ করাকে গ্রন্থ সমালোচনা বলা যায়। তাহলে ডিয়ার স্টুডেন্ট, খুব ভালো মতো লক্ষ্য করেন, আমরা গ্রন্থ সমালোচনা সম্পর্কে আলোচনা করছি। গ্রন্থ সমালোচনা শব্দের অর্থ ত্রুটি বিচ্যুতি সহ আলোচনা। গ্রন্থ সমালোচনা সৃষ্টি হয়েছে মূলত সাহিত্য সমালোচনা থেকে, আর সাহিত্য সমালোচনা সৃষ্টি হয়েছে কাব্য সমালোচনা থেকে। পৃথিবীতে প্রথম কাব্য সমালোচনা করেন অ্যারিস্টটল তার দি পোয়েটিক্স নামক গ্রন্থে। কোন গ্রন্থের উৎকর্ষ ও অপকর্ষ সম্পর্কে সাবলীল তথ্য উপস্থাপন করে বিশেষভাবে বিশ্লেষণ করাকে গ্রন্থ সমালোচনা বলা যায়। প্লিজ এইটুকু আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা কাইন্ডলি একটু বলেন। এইটুকু আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা? স্যার, সংবাদ প্রতিবেদন আর পত্রিকায় প্রকাশের জন্য লিখিত পত্রের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, সংবাদ প্রতিবেদন এবং পত্রিকায় প্রকাশের জন্য পত্রের মধ্যে পার্থক্য কি? ধরেন আপনার আল্লাহ না করুক দাদা মারা গেছে বা দাদি মারা গেছে, এই দাদা দাদির শোক নিয়েও আপনি কিন্তু পত্রিকায় একটা পত্র প্রকাশ করতে পারেন। কিন্তু প্রতিবেদন তো আপনি এই নিজস্ব ব্যক্তিগত শোক নিয়ে, দাদা দাদির শোক নিয়ে পত্রিকায় পত্র প্রকাশ করতে পারেন না। অর্থাৎ পত্র হচ্ছে বহুমুখী। পত্র ছোট ভাইকে উপদেশ দেওয়ার জন্য পত্রিকায় প্রকাশ করতে পারেন, অথবা কারো জন্মদিন, সেই জন্মদিনের শুভেচ্ছা বার্তাও আপনি পত্রিকায় খুশি হয়ে প্রকাশ করতে পারেন। তাহলে ডিয়ার স্টুডেন্ট, এমনকি এই যে সাবান বা সোনুর যে অ্যাড দেয় পত্রিকায়, এটাও এক ধরনের কিন্তু পত্র, আমাদের কাছে খবর পৌঁছে দেয়া। কিন্তু প্রতিবেদন কিন্তু সুনির্দিষ্ট বিষয়ের উপরেই হয়, প্রশাসনিক বিষয়, অথবা হলো কোনো দাপ্তরিক বিষয়, অথবা সামাজিক উপকারে আসবে এরকম কোনো বিষয়, বা দেশের উপকারে আসবে এমন কোনো বিষয়। ব্যক্তিগত বা কোনো আচার অনুষ্ঠানের বিষয় নিয়ে, ধরেন দুর্গাপূজা উপলক্ষে আপনি দেবী দুর্গা সম্পর্কে একটি শুভেচ্ছা পত্র বা মানপত্র দিতে পারেন, অথবা আপনার কোনো স্যারকে আপনার ভালো লাগে সেই সম্পর্কে আপনি পত্র দিতে পারেন। কোনো দলিল দস্তাবেজ সঠিক কিনা জানার জন্য পত্রিকায় পত্র দিতে পারেন। কিন্তু প্রতিবেদন কিন্তু একটি সুনির্দিষ্ট বিষয় নিয়ে লেখা হয়। ঠিক আছে? আপনি নিশ্চয়ই মশাকে উপদেশ দিয়ে কোনো পত্র লিখতে পারেন না পত্রিকায়। মশাকে নিয়ে লিখতে হলে প্রতিবেদনই লিখতে হবে। বুঝতে পেরেছেন? এই আর কি। সংলাপও কি পেজের বাধা ধরা নিয়ম আছে? না, সংলাপে পেজের বাধা ধরা নিয়ম নাই। সংলাপে যত ইচ্ছা তত লিখতে পারেন, পেজের বাধা ধরা নিয়ম নাই। আর কারো? রাজির ফাহাদ নিশ্চয়ই অ্যান্সার পেয়েছেন। আর কারো? এখন এটা ক্লিয়ার কিনা, গ্রন্থ সমালোচনার এইটুকু ক্লিয়ার কিনা? তারপরে আমি গ্রন্থ সমালোচনার মধ্যে কি কি থাকতে হবে অতি সংক্ষেপ কৌশল সম্পর্কে আপনাদের জানিয়ে দেব। গ্রন্থ সমালোচনার মধ্যে কি কি থাকতে হয় সেই সম্পর্কে আপনাদের জানিয়ে দেব। আগে বলেন এইটুকু হয়েছে কিনা। ইশরা তারা রিমা, ক্লিয়ার কিনা? সবাই একটু কাইন্ডলি কমেন্ট করে জানান যে আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা। কাইন্ডলি কমেন্ট করে জানান ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। মাহবুবা তাবাসসুম মিম, ক্লিয়ার, থ্যাংক ইউ। এবার একটু আসেন, আমরা গ্রন্থ সমালোচনার অতি সংক্ষেপ কৌশল সম্পর্কে জানব। গ্রন্থ সমালোচনার অতি সংক্ষেপ কৌশল।
গ্রন্থ সমালোচনার অতি সংক্ষেপ কৌশল। গ্রন্থ সমালোচনার অতি সংক্ষেপ কৌশল সম্পর্কে আমরা জানব। তাহলে গ্রন্থ সমালোচনার অতি সংক্ষেপ কৌশল: 1. ভূমিকা ও নিজস্ব মানদণ্ড উপস্থাপন করতে হবে। 2. লেখক পরিচিতি দিতে হবে। লেখক পরিচিতি লিখতে হবে। লেখক পরিচিতি লিখতে হবে। 3. গ্রন্থটির বিষয় সম্পর্কে লিখতে হবে। গ্রন্থটির বিষয় সম্পর্কে লিখতে হবে। 4. গ্রন্থটির ভাষা বিশ্লেষণ করতে হবে। গ্রন্থটির ভাষা বিশ্লেষণ করতে হবে। 5. কাহিনীর বিন্যাস সম্পর্কে আলোচনা করতে হবে। কাহিনীর বিন্যাস সম্পর্কে আলোচনা করতে হবে। 6. সময় ও সমাজ চিত্র সম্পর্কে আলোচনা করতে হবে। 7. মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করতে হবে। 8. দার্শনিকতা তুলে ধরতে হবে। দার্শনিকতা তুলে ধরতে হবে। 9. গোষ্ঠী বা ব্যক্তি চেতনা সম্পর্কে আলোচনা করতে হবে। 10. আন্তর্জাতিক মানদণ্ড তুলে ধরতে হবে। 11. যৌক্তিকতা মূল্যায়ন করতে হবে। 12. উপসংহার লিখতে হবে। ডিয়ার স্টুডেন্ট, খুব ভালো করে দেখেন, এই 12টি পয়েন্ট হচ্ছে ম্যাজিক। হ্যাঁ, এই 12টি পয়েন্ট হচ্ছে ক্যারিশমেটিক ম্যাজিক। এই 12টি পয়েন্ট তুলে ধরলে গ্রন্থ সমালোচনা হয়ে যায়। গ্রন্থ সমালোচনা অন্য কোনো বইয়ের কোটেশন বা উদ্ধৃতি ব্যবহার করা যাবে কিনা? যাবে, কোনো সমস্যা নাই। গ্রন্থ সমালোচনা শিরোনাম দেয়া যাবে কিনা? দেয়া যাবে, কোনো সমস্যা নাই। স্যার, সংবাদপত্রে প্রকাশের জন্য পত্রে কি ডাক টিকিট
লিখতে হবে, হ্যাঁ অবশ্যই শেষে, পত্রের শেষে অবশ্যই ডাক টিকিট দিয়ে দেবেন, পত্রের শেষে অবশ্যই ডাক টিকিট দিয়ে দেবেন। তবে একটি কথা আমি বলে দেই, যদি কখনো আপনি মনে করেন যে আমি সংবাদপত্রের সম্পাদক বরাবর লিখেছি, নিচে ডাক টিকিট দেব না, যদি সম্পাদক বরাবর লিখে দেন যে বরাবর অমুক পত্রিকার সম্পাদক, আপনার বহুল প্রচলিত অমুক পত্রিকায় আমার এই পত্রটি লিখলে খুব উপকৃত হব, তো এরকম যদি হয় তাহলে হচ্ছে হলো আড়াটা, এটা তো প্রতিবেদন হয়ে যায়, হ্যাঁ প্রতিবেদন হয়ে যায়, তাহলে এটা এই ক্ষেত্রে ডাক টিকিট দিতে হবে। আর একটা বলি, যদি পত্রিকায় প্রকাশের জন্য কোনো পত্র দেন, সেই পত্রগুলো সাধারণত হয় মানপত্র, অথবা হচ্ছে অভিনন্দন পত্র, অথবা হচ্ছে হলো কোনো দলিল পত্র, চুক্তিপত্র। হ্যাঁ, এই ধরনের পত্রিকার ক্ষেত্রে অবশ্যই নিচে কিন্তু আপনি খামটা দিয়ে দেবেন, টিকিটটা, ডাক টিকিটটা দিয়ে। আচ্ছা, ডাক টিকিট নিয়ে আপনাদের এত সমস্যা কেন? ডাক টিকিট না দিলে ক্ষতি আছে, দিলে তো ক্ষতি নাই। আপনি যদি কোনো চিঠিতে ডাক টিকিট দিয়ে দেন তাহলে তো ক্ষতি নাই। ডাক টিকিট ছাড়া কোনো চিঠি হয় না, শুধুমাত্র মানপত্র, অভিনন্দন পত্র যেটা সরাসরি আপনি দেন, অভিনন্দন পত্র। আর একটা হচ্ছে স্মারকলিপি, যেটা অভিযোগ পত্র। অভিযোগ পত্র ডিসির কাছে হাতে হাতে দিয়ে আসলেন, তাহলে এটা হচ্ছে হলো স্মারকলিপি হয়ে গেল। এই ক্ষেত্রে আপনি খাম না দিলেও হবে। আবার অভিনন্দন পত্র যে স্যারকে উদ্দেশ্য করে লিখবেন বা যাকে উদ্দেশ্য করে লিখবেন তার হাতে দেওয়া হয়, এই জন্য এখানে খাম না দিলেও হবে। তাছাড়া সব পত্রিকার মানে সব পত্রের ক্ষেত্রে খাম দেওয়া উচিত, আর খাম দিলে তো নাম্বার কাটবে না, বরঞ্চ নাম্বার 2-1 বেশি পাবেন, এই আর কি। এবার একটু লক্ষ্য করেন, আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরেন বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এই বইটা, আপনি যদি ভূমিকা ও নিজস্ব মানদণ্ড উপস্থাপন করেন, তাহলে বঙ্গবন্ধুর একেবারে ব্যক্তিগত জীবন নিয়ে, তার অতীত জীবন নিয়ে, তার বংশধরদের আগেকার জীবন নিয়ে, কিভাবে তারা বাংলাদেশে আসলেন, কিভাবে গোপালগঞ্জে বসতি স্থাপন করলেন, এবং এখন তাদের গোপালগঞ্জের অবস্থা কি, সামাজিক মর্যাদা কি, এই সম্পর্কে একটা ছোট্ট ভূমিকা এখানে উপস্থাপন করবেন। লেখক পরিচিতি লিখতে হবে, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক, জাতির পিতা বঙ্গবন্ধু সম্পর্কে এখানে ডিটেলস একটা তথ্য দিতে হবে। গ্রন্থটির বিষয়, আপনারা জানেন বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা, আমাদের স্বাধীনতার যে মূল প্রেক্ষাপট, এর যে প্রথম থেকে যে শুরু, এই শুরুটা মূলত আপনি পাবেন ঐতিহাসিক যে নিদর্শন, সে ঐতিহাসিক নিদর্শন পাবেন আমাদের এই বঙ্গবন্ধুর হচ্ছে অসমাপ্ত আত্মজীবনীতে। তাছাড়া গ্রন্থটির ভাষা বিশ্লেষণ করতে গেলে ফরিদপুরের আঞ্চলিক ভাষা, গোপালগঞ্জ মহকুমার আঞ্চলিক ভাষা, বঙ্গবন্ধুর মুখের ভাষা দিয়ে যে লিখেছেন সেই সম্পর্কে 2-1টা কোটেশন দিয়ে জানিয়ে দিতে হবে। কাহিনীর বিন্যাস সম্পর্কে আলোচনা করতে হবে। কাহিনীর বিন্যাস চিন্তা করেন, সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে একেবারে 1900 সেই আগরতলা ষড়যন্ত্র মামলা পর্যন্ত বঙ্গবন্ধু এখানে বিস্তারিত, 1969-এর গণ অভ্যুত্থান পর্যন্ত বিস্তারিত এখানে লিখেছেন। সেই সম্পর্কে একটা ধারাবাহিক আলোচনা এখানে সংক্ষেপে করতে হবে। সময় ও সমাজচিত্র, ব্রিটিশ যুগ, পাকিস্তানি যুগ, তারপরে হচ্ছে হলো মানে ব্রিটিশ যুগ, ভারতীয় যুগ, পাকিস্তানি যুগ, তারপরে হচ্ছে আমাদের বাংলাদেশ কিভাবে হলো সেই সম্পর্কে সময় ও সমাজচিত্র, রাষ্ট্রভাষা আন্দোলন, ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, এই সম্পর্কে ডিটেলস আলোচনা এখানে করতে হবে। মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, আসলে বঙ্গবন্ধুর মনের মধ্যে কি কোনো বেইমানি ছিল কি না, না ছিল না, এই সম্পর্কে জানাতে হবে। বঙ্গবন্ধুর যে মন ফ্রেশ ছিল, তিনি যে একজন সত্যিকারের লিডার ছিলেন, তিনি যে সত্যি মানুষের জানমালের উপকার করতে চাইতেন, মানুষের হচ্ছে হলো ইজ্জত সম্মান রক্ষা করতে চাইতেন, দেশের মানুষকে মুক্তি দিতে চাইতেন, অন্যান্য নেতাদের মতো তিনি এই নিজের আখের গুছাতে চাইতেন না, এই সম্পর্কে এখানে ডিটেলস আলোচনা করতে হবে। দার্শনিকতা, বঙ্গবন্ধুর দর্শন 4টি, যেটা সংবিধানের মূলনীতি, সমাজতন্ত্র, গণতন্ত্র, তারপরে ধর্মনিরপেক্ষতা, তারপরে হচ্ছে জাতীয়তাবাদ, এই যে 4টা মূলনীতি, এই মূলনীতি সম্পর্কে এখানে আলোচনা করতে হবে। এটাই বঙ্গবন্ধুর দার্শনিকতা। গোষ্ঠী চেতনা, ব্যক্তি চেতনা, বঙ্গবন্ধুর ব্যক্তি চেতনার উপরে যে প্রভাব, যে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রভাব, তারপরে শেরে বাংলা একে ফজলুল হকের যে প্রভাব, তারপরে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর যে প্রভাব, এটা নিয়ে আলোচনা করতে হবে। এবং আওয়ামী লীগ একটি যে গোষ্ঠী বা দলগত যে প্রভাব, সেই প্রভাব সম্পর্কে আওয়ামী লীগের চেতনা, আওয়ামী লীগ কিভাবে গঠিত হলো, ছাত্রলীগ কিভাবে গঠিত হলো, কৃষক লীগ কিভাবে গঠিত হলো, এবং তৎকালীন মুসলিম লীগের সাথে এদের দ্বন্দ্বটা কি, সেই সম্পর্কে তুলে ধরতে হবে। আন্তর্জাতিক মানদণ্ড তুলে ধরতে হবে। আপনারা জানেন বঙ্গবন্ধুর এই গ্রন্থটি ইংরেজি ভাষায়, আরবি ভাষায়, ফার্সি ভাষায়, জাপানি ভাষায়, রুশ ভাষায়, বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে এবং আন্তর্জাতিক একটি খ্যাতি সম্পন্ন গ্রন্থ এটা হয়ে উঠেছে। এই সম্পর্কে আলোচনা করতে হবে। গ্রন্থটির যৌক্তিকতা মূল্যায়ন করতে হবে, অর্থাৎ যুক্তি দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে
যে গ্রন্থটিতে যা লেখা হয়েছে তার বৈশিষ্ট্যগুলো কি সঠিক না বেঠিক, তারপরে উপসংহারে গিয়ে নিজের মন্তব্য বিশ্লেষণ করে তুলে ধরতে হবে। ডিয়ার স্টুডেন্ট, এখানে অন্য গ্রন্থের কোটেশন বা শেখ হাসিনার লিখিত, প্রধানমন্ত্রীর লিখিত অন্য কোনো গ্রন্থের কোটেশন আপনি দিতে পারেন, এটা কোনো ব্যাপার নয়। এবার একটু লক্ষ্য করতে হবে ডিয়ার স্টুডেন্ট, প্রিয় ছাত্রছাত্রীরা খুব ভালো মতো লক্ষ্য করেন। অন্য বইয়ের কোটেশন হ্যাঁ দেওয়া যাবে স্যার, সংবাদপত্র প্রকাশে হ্যাঁ এগুলো আলোচনা করেছি। যেটুকু লিখেছি এটুকু সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার হয়েছে কিনা, তাহলে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ গ্রন্থ সমালোচনা লিখে দেবো এখানে। যেটুকু লিখেছি এই সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার কিনা, কয়েকটা গুরুত্বপূর্ণ গ্রন্থ সমালোচনা লিখে দেবো এখানে। তারপরে যেটুকু লিখেছি সেইটুকু সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়েছে কিনা, কয়েকটা গুরুত্বপূর্ণ গ্রন্থ সমালোচনা এখানে লিখে দেবো। তারপরে সবাই বলেন যে যেটুকু লিখেছি এটুকু ক্লিয়ার কিনা। ক্লিয়ার স্যার, জি স্যার ক্লিয়ার, জি স্যার ক্লিয়ার, ক্লিয়ার 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 ক্লিয়ার, অল ক্লিয়ার। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট। এবার আসেন কয়েকটা গুরুত্বপূর্ণ গ্রন্থ সমালোচনার নাম লিখি। কয়েকটা গুরুত্বপূর্ণ গ্রন্থ সমালোচনার নাম লিখবো আমরা। প্রথমে 1 নম্বরে আসবে বঙ্গবন্ধুর লিখিত গ্রন্থ। বঙ্গবন্ধুর লিখিত গ্রন্থ, বঙ্গবন্ধুর লিখিত গ্রন্থের মধ্যেই 1 নম্বরে আসবে হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী। অসমাপ্ত আত্মজীবনী। তারপরে হচ্ছে আমার দেখা নয়া চীন। আমার দেখা নয়া চীন। তারপরে আসবে কারাগারের রোজনা মজা। কারাগারের রোজনা মজা। তারপরে 2 নম্বরে আসবে মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ। মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ। মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থের মধ্যে আপনারা রাইফেল রুটি আওরাত, রাইফেল রুটি আওরাত অথবা রাইফেল রুটি আওরাত অথবা হাঙ্গর নদী গ্রেনেড, হাঙ্গর নদী গ্রেনেড, রাইফেল রুটি আওরাত, হাঙ্গর নদী গ্রেনেড অথবা জ্যোৎস্না ও জননীর গল্প পড়তে পারেন। জ্যোৎস্না ও জননীর গল্প দেখতে পারেন, পড়তে পারেন, অথবা পায়ের আওয়াজ পাওয়া যায়, পায়ের আওয়াজ পাওয়া যায়, পড়তে পারেন। এবার আসবে 3 ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থ। ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থ। ভাষা আন্দোলন হতে পারে, অন্য আন্দোলনও হতে পারে, অন্য আন্দোলনও হতে পারে, মানে যে কোনো আন্দোলনই হতে পারে। ভাষা আন্দোলন বা অন্য কোনো আন্দোলন, যে কোনো আন্দোলনই হতে পারে। আন্দোলন ভিত্তিক আসলেই হচ্ছে কবর, মনির চৌধুরীর নাটক কবর। তারপরে হচ্ছে আরেক ফাল্গুন, জহির রায়হানের আরেক ফাল্গুন। এগুলো যেমন ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট আছে যে চিলেকোঠার সেপাই। চিলেকোঠার সেপাই, চিলেকোঠার সেপাই। এবার আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাঙালি বাঙালি জাতির জাতির ইতিহাস, ইতিহাস ও ঐতিহ্য। বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য এবং আঞ্চলিকতা, এবং আঞ্চলিকতা সম্পর্কিত সম্পর্কিত যে কোনো বই আপনারা পড়তে পারেন। এর মধ্যে প্রথমে আসবে নিহারঞ্জন রায়ের যে বাঙালির ইতিহাস, বাঙালির নিহারঞ্জন রায়ের বাঙালির ইতিহাস। এছাড়াও আমাদের জননেত্রী শেখ হাসিনার
যে শেখ মুজিব আমার পিতা, শেখ মুজিব আমার পিতা, শেখ মুজিব আমার পিতা বা আমার পিতা শেখ মুজিব, এটা পড়তে পারেন। এছাড়া হচ্ছে আঞ্চলিকতার ক্ষেত্রে পদ্মা নদীর মাঝি অথবা হাজার বছর ধরে পড়তে পারেন। পদ্মা নদীর মাঝি অথবা হাজার বছর ধরে পড়তে পারেন। ডিয়ার স্টুডেন্ট, আমি যেগুলো দিয়েছি সেগুলোই পড়তে হবে এমন কোনো কথা না, কিন্তু ক্যাটাগরি 4টা, এই 4টা ক্যাটাগরি মনে রাখবেন। বঙ্গবন্ধুর লিখিত বই, মুক্তিযুদ্ধ ভিত্তিক বই, ভাষা আন্দোলন বা অন্য কোনো আন্দোলন ভিত্তিক বই, বাঙালির জাতির ইতিহাস ঐতিহ্য অথবা আঞ্চলিকতা সমৃদ্ধ বই পড়লেই হবে। আর আমি বঙ্গবন্ধুর লিখিত বই দিয়েছি অসমাপ্ত আত্মজীবনী, আমার দেখা নয়াচীন, কারাগারের রোজনামচা। মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ দিয়েছি রাইফেল রুটি আওরাত, হাঙ্গর নদী গ্রেনেড, জ্যোৎস্না ও জননীর গল্প, পায়ের আওয়াজ পাওয়া যায়। ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থ বা অন্য আন্দোলন দিয়েছি কবর, আরেক ফাল্গুন, চিলেকোঠার সেপাই। বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্য বা আঞ্চলিক বিষয়ক গ্রন্থ দিয়েছি বাঙালির ইতিহাস, শেখ মুজিব আমার পিতা, পদ্মা নদীর মাঝি অথবা পায়ের হচ্ছে হাজার বছর ধরে ইত্যাদি সম্পর্কে। এই যে ক্যাটাগরি দিয়েছি, এই ক্যাটাগরি মূলত যে আমার এই বইগুলোই পড়তে হবে এমন না, আপনারা যদি অন্য কোনো বই ভালো পান সেটাও পড়তে পারেন, কিন্তু ক্যাটাগরি 4টা ফিক্সড। এই 4টা ক্যাটাগরি থেকেই মূলত প্রশ্ন হয়। বিগত বিসিএস গুলোতে দেখা গেছে হয় বঙ্গবন্ধুর লিখিত গ্রন্থ, অথবা বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্য গ্রন্থ, অথবা মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ, এই 3টা খুব বেশি এসেছে। এর বাইরে আসতে পারে ভাষা আন্দোলন বা অন্য কোনো আন্দোলন গ্রন্থ অথবা আঞ্চলিকতা গ্রন্থ। এই 4টা ক্যাটাগরি সম্পর্কে আপনাদের জানতে হবে। ক্যাটাগরি 4টা, আসার মতো গ্রন্থ 4টা: এক বঙ্গবন্ধুর লিখিত গ্রন্থ, মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ, ভাষা আন্দোলন ভিত্তিক বা অন্য কোনো আন্দোলন ভিত্তিক গ্রন্থ, বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্য ও আঞ্চলিকতা সমৃদ্ধ যে গ্রন্থ সেগুলো সম্পর্কে আসতে পারে। প্লিজ বলতে হবে ক্লিয়ার কিনা। আজকের এই ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ডিয়ার স্টুডেন্ট, একদম ডিটেলস আলোচনা করেছি। আর কারো কোনো যদি প্রশ্ন না থাকে প্লিজ আজকের ক্লাস নিয়ে একটা থ্যাঙ্কস লিখবেন। আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি। ডিয়ার স্টুডেন্ট, একেবারে যাবতীয় বিষয় সম্পর্কে আপনাদের বুঝিয়েছি। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, এবং কোনো বিষয় সম্পর্কে জানার থাকলে লিখতে পারেন। আর যদি না জানার থাকে তাহলে অবশ্যই একটা থ্যাঙ্কস লিখবেন। আমাদের ভালো লাগবে এই রোজা থেকে, রোজার দিনে এত কষ্ট করে ক্লাসের আয়োজন করা হয়েছে, তো এই জন্য বিসিএস কনফিডেন্স কর্তৃপক্ষকেও ধন্যবাদ। তো ডিয়ার স্টুডেন্ট, আপনাদেরকে অনেক কষ্ট করে খুবই জটিল জটিল জিনিস অনেক সহজ করে উপস্থাপন করার চেষ্টা করেছি। আর ডিয়ার স্টুডেন্ট, ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আশা করি এখান থেকে হুবহু কমন পাবেন। গ্রন্থ যেটাই পড়েন ক্যাটাগরি 4টা: বঙ্গবন্ধুর লিখিত গ্রন্থ, মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ, ভাষা আন্দোলন ভিত্তিক বা অন্য কোনো গ্রন্থ, বাঙালির ইতিহাস ও ঐতিহ্য ও আঞ্চলিকতা সমৃদ্ধ গ্রন্থ। প্লিজ কাইন্ডলি লিখবেন যে আপনারা ক্লিয়ার কিনা। আজকের ক্লাস কেমন লেগেছে? ধন্যবাদ স্যার, আপনার ক্লাস অসাধারণ, ধন্যবাদ। আপনার ক্লাস অসাধারণ, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, অসাম ক্লাস স্যার। আচ্ছা, অসাম ক্লাস স্যার, ধন্যবাদ স্যার, থ্যাংকস স্যার। আপনি আরো কিছু ক্লাস নিয়েন আমাদের। আচ্ছা, আপনি আরো কিছু ক্লাস নিয়েন আমাদের, ইনশাল্লাহ চেষ্টা করবো। ডিয়ার স্টুডেন্ট, সময়ের অভাবে ঢাকায় গিয়ে বা অন্য কোথাও গিয়ে আপনাদের সাথে সরাসরি দেখা করতে পারি না। হ্যাঁ, ইনশাল্লাহ সরাসরি ক্লাস নেব এক সময়। আগে ইনশাল্লাহ সারা বাংলাদেশ ভরে ঘোরাঘুরি করতাম, সারা বাংলাদেশ ভরে ক্লাস নিতাম, কিন্তু এখন চাকুরি জনিত কারণে, সরকারি ডিউটির কারণে এখনো অনেক কিছুই পারি না। ডিয়ার স্টুডেন্ট, তারপরেও আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে আমার ক্লাসে আপনারা সময় দেন, এবং আমি ভবিষ্যতে ইনশাল্লাহ সময় পাইলে আপনাদের সাথে গিয়ে ইনশাল্লাহ ফার্মগেট, নীলক্ষেত অথবা চট্টগ্রাম বা যে কোনো জায়গায় ইনশাল্লাহ সরাসরি ক্লাস নেব। ইনশাল্লাহ ফরিদপুর অথবা খুলনা যে কোনো জায়গায় ইনশাল্লাহ সরাসরি দেখা হবে, বগুড়া। তো আল্লাহ পাক যদি চায় ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।